হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আস্তে আস্তে সবাই ক্লাসে জয়েন হন। আসসালামু আলাইকুম সবাই সবাই আস্তে আস্তে জয়েন হন। আজকে কি ক্লাসে মাত্র একজন? আচ্ছা, যাই হোক, আজকে আপনাদেরকে একটু অন্যরকম কাপড়ে কাজ দেখাবো, অর্গানজা কাপড়ে। ঠিক আছে, অর্গানজা কাপড়ে আমরা অ্যাম্বোস প্লাস আপনার ওয়াশ পেন্টিং দুইটাই দেখাবো। তো আজকে ক্লাসটা একটু ইম্পর্টেন্ট ছিল, সবাই জয়েন থাকলে আরো বেশি ভালো হতো। আমি এই একটা ডিজাইন আরো আগে করে রেখেছিলাম, তো এটার উপর ডিপেন্ড করে আমরা মাধবীলতার একটা থিমে একটা ড্রেস মেকিং করব, মানে ডিজাইনটা করব। এখানে আমি ওয়াশ পেন্টিংও দিয়েছি, পাশাপাশি অ্যাম্বোসও দিয়েছি। এটা কিন্তু অ্যাম্বোসের করা, তো আমার এখন এটা আয়রন করা হয়নি। আয়রন শেষ হলে মেক করলে হয়তো বোঝা যাবে বাকিটা। তো এটাই আপনাদেরকে দেখাবো যে আপনারা, যদিও কটন কাপড়ে সব থেকে বেশি ভালো আপনার এমবোস করা, কিন্তু আমরা ক্লাসে, আজকে ক্লাসটা হচ্ছে এমবোসের লাস্ট ক্লাস। এখন সবাই জয়েন হলে খুবই ভালো হতো। আচ্ছা, এটা আমরা রাখি, এক পাশে রেখে তারপরে একটু রংগুলো মিক্স করে ফেলে। আমাদের এখানে যা যা রং লাগবে সেটা হচ্ছে হলুদ, ওয়াশ পেন্টিং এর জন্য কিছু রং লাগবে, তারপর হচ্ছে যে আগে আমরা ওয়াশটা পাতাটা করে তারপর ওয়াশটা করব। এখানে কিছু স্টেপ আছে, ওয়াশ মেনলি ডিজাইনটা করে তারপরে ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিলে আমার কাছে ভালো মনে হয়। আচ্ছা, তো আমরা পাতার জন্য রং মিক্স করে ফেলি। তো তার জন্য আমার লাগবে হচ্ছে যে ইয়েলো কালার, ইয়েলো, সবুজ, আর হচ্ছে ইয়েলো কালার আর সবুজ কালার করলেই হবে। আপনারা কি লাইভে আছেন?
আচ্ছা, একজন আপু আছে, মেবি আমি ক্লাস শুরু করে দেই তাহলে, না? আচ্ছা, আমি এখানে এনকে বাইন্ডারের যে মিশ্রণটা সেটা নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে নিয়ে নিব। হলুদ আর গ্রিন কালার করবো, তো এই জন্য 2 জায়গায় নিয়ে নিচ্ছি একটু একটু করে। পরে আমার একটু নেভি ব্লু লাগবে। এখানে নিয়ে নিই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আছি আপু, ভালো আছে। আজকে তো কেউই নাই, মাত্র একজন। আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল যদিও। এখানে আমি হালকা একটু নেভি ব্লু নিয়ে নিচ্ছি, আমার এটা ওয়াশ পেন্টিং এর জন্য লাগবে। এই জন্য এখানে একটু নেভি ব্লু র কালার দিয়ে এটাকে নীল কালার বানিয়ে নিচ্ছি। এই আরে বলিয়েন না, বাচ্চা দুটো ডিস্টার্ব করতেছে। আজ কান্না করতেছে দুইভাবে। তা আমি এখানে নেভি ব্লুর জন্য আমি এখানে একটু রং নিয়ে এটাকে মিক্স করে রাখি। এটা দিয়ে আমি ওয়াশ পেন্টিং দিব, ঠিক আছে? এটা দিয়ে ওয়াশ পেন্টিং দিব। তা আমি এখানে আরেকটু হলুদ নিয়ে নিব, শুধুমাত্র হলুদ এবং সবুজ দুইটা করব। তো হলুদ একটু নিয়ে নিই 2 জায়গায়। এখানে আমি একটু সবুজ র কালার নিয়ে নিচ্ছি। সবুজ র কালার, যখন সবুজ কালার করবেন না, র কালারের সাথে একটু হলুদ দিবেন, তখন একদম সবুজ কালারটা খুব সুন্দর হয়, ঠিক আছে? আমি একটু গাঢ় করবো। এখান থেকে অল্প একটু নিয়ে আমি ইয়া করব, মানে একদম গাঢ় করব। এটা মোটামুটি হালকা করেছি না, এর থেকে বেশি গাঢ় করব আমি। একটা শিরা দেওয়ার জন্য আর একটা এমনি নর্মাল রাখবো, 2টা কালারের মধ্যে। আর এটার মধ্যে তো আমি পানি দিব, আজকে পানি দিয়ে কাজ করব, ঠিক আছে?
তো আমি এখানে অল্প করে একটু পানি দিয়ে নিচ্ছি। অল্প বলতে আপনি 1/3 পানি দিবেন, তো বা 50% দিয়েও করা যায়। তো আমি রংটা আপনি মসলিন বা ইয়া কাপড়ে যত পাতলা করবেন ততই আপনার কাপড়ে সুন্দরভাবে বসবে, না হলে কিন্তু রঙের ছোপটা বসে থাকবে। তো আমি এখানে অল্প অল্প করে 1/2 চামচের মতো করে পানি নিয়েছি, ঠিক আছে। এই হলুদটাকেও দিব 1/2 চামচের মতো করে, যে 1/2 চামচ পানি দিয়ে দিচ্ছি। এই নীলটাতে দিব 1/2 চামচ পানি। আপনারা রং, যেহেতু আমার এখানে অল্প একটু কাজ, আমার এতগুলো রং লাগবে না, আমার রং বেশি মিক্স হয়ে গেছে, আপনারা আরো অল্প করে রং মিক্স করবেন, ঠিক আছে। আপনার পানির রেশিওটা বুঝতে পেরেছেন? 1 চামচ এনকে বাইন্ডারের সাথে আপনারা 2 চামচ এনকে বাইন্ডার, 2 চামচ পানি দিবেন, ঠিক আছে। মানে ডাবল করে দিতে হয় আর কি। আর যদি প্রথম ভাবেন সেক্ষেত্রে আপনারা অল্প করে দিতে পারেন। এখানে আর একটু গাঢ় সবুজ দরকার আমার, এখানে আমি আর একটু সবুজ কালার দিয়ে এটা গাঢ় করে নিচ্ছি। আপনি কাজ করার আগে ভেবে নিবেন যে আপনি কি কি কালার দিয়ে কাজ করবেন, কি কি কালার নিয়ে কাজ করবেন, সেটা একবারে কাজ করার আগে মিক্স করে ফেলবেন। ও সরি, এটা ফ্যানের আওয়াজ আসতেছে, সরি, আমি ফ্যানটা জোরে চালিয়ে রাখছি। এবার ঠিক আছে। এবার আমাদের রং মিক্স করা শেষ, আমরা পরে অ্যাম্বুশ যা যা লাগবে সেটা মিক্স করব, ঠিক আছে। আচ্ছা, আর কিছু লাগবে? আচ্ছা, লাগলে আমরা পরে মিক্স করে নিব। তো আজকে আমরা রাব্বি তুলি 12 নাম্বারটা দিয়ে কাজ করব, ঠিক আছে। অথবা আমি আমার ওই যে মপ ব্রাশ দিয়েও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যেটা দিয়ে কমফোর্ট ফিল করেন সেটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা দিয়ে কাজ করলে একটু তাড়াতাড়ি হয় আর কি। তো চলেন আমরা কাজটা করে ফেলি। তা আমি এই ফ্রেমটাতে আমার কাপড়টা আটকে নিছি, এইটা হচ্ছে যে অর্গানজা কাপড়, ঠিক আছে। আচ্ছা, তুলিটা কাজ করার আগে আমি একটু পানিতে ভিজিয়ে নিই, তুলিটা ভিজিয়ে নরম করে তারপরে কাজ করব। এই ধরনের কাপড়গুলোতে পানি ভিত্তিক কাজ। ও সরি, আরেকটা জিনিস তো মিক্স করতে ভুলে গেলাম, সেটা হচ্ছে অক্সেল এবং লাইলন ফিক্সার।
আপনারা যখন সিল্ক অথবা মসলিন কাপড়ে কাজ করবেন সেক্ষেত্রে এই দুইটা কেমিক্যাল খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে লাইলন ফিক্সার, আর অক্সেলটাও আপনার এনকে বাইন্ডারের মতোই। আপনারা যখন ইয়া করে রাখবেন তখন একটু লিখে রাখবেন কোনটাকে, নাহলে আবার পরে ভুলে যাবেন। তো এইভাবে ঝাঁকিয়ে নিয়ে তারপরে মিক্স করবেন, এই 2-1 ফোঁটা করে মিক্স করলেই হবে, ঠিক আছে। বেশি না কিন্তু 2-1 ফোঁটা করে মিক্স করলেই হয়ে যাবে। আমি অক্সেলটা দিচ্ছি প্রথমে, 2 ফোঁটা করে দিই। ওহো বেশি পড়ে গেছে, বেশি নিবেন না, বেশি। এবার দিব লাইলন ফিক্সার। লাইলন ফিক্সারও সেম 1 ফোঁটা বা 2 ফোঁটা করে দিবেন। এই দুইটার কাজ হচ্ছে, লাইলন ফিক্সার হচ্ছে যে আপনার কাপড়টাকে রংটাকে একটু উজ্জ্বল করে, হ্যাঁ 2 ফোঁটা করে দিবেন। আবার কোথায় করবো? অক্সেল হচ্ছে রং টেকসই করার জন্য, আর লাইলন ফিক্সার হচ্ছে যে এই যে সিল্ক কাপড়গুলোতে যখন দেন সেক্ষেত্রে রংটাকে গ্লেসি করার জন্য, ঠিক আছে, গ্লেসি করার জন্য লাইলন ফিক্সার ইউজ করা হয়। দেওয়ার পরে ভালো করে মিক্স করবেন। আচ্ছা, এবার এই রাব্বি তুলি 12 নাম্বার সেই তুলিটা দিয়ে আমরা কাজ করব। তো আমরা এখন একটা পাতার শেপ নিব। তো আমি যেহেতু এক সাইডে অলরেডি করে ফেলেছি, তো আমি এই সাইডটাতে একটু করব, ঠিক আছে। তো আমি আগে হলুদ কালারটা দিয়ে একটা শেপ করে নিব, তারপর আমি বাকি কাজগুলো করব। যেহেতু এটা হালকা কালার, হ্যাঁ হালকা কালারটা দিয়ে আগে শেপ দিবেন। আগে পাতার শেপটা দিব, পাতার উপর দিয়ে তারপর আমরা বাকি এগুলা নিব। ঠিক আছে, তো আমরা এখানে আবার একটু তুলিটা ভিজায় রাখবো। তুলি আপনারা ভিজা ভিজা অবস্থা কাজ করবেন। তুলিটা আবার ভিজাই আমি এখান থেকে একটু সবুজ রং নিয়ে, আমরা ধরেন এই সাইডটা আমি হালকা দিব, তো আমার গাঢ় কালার লাগবে এক সাইডটা। আমার যেহেতু পাতা একটা 2 ইয়ার মধ্যে আছে আমার,
আর এই অর্ধেকটা দিব আমি হলুদ কালার, তাহলে একটা শেড চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু আমি অর্গানজা কাপড়ে কাজ করতেছি। অর্গানজা কাপড়ে আপনি যত পানি দিয়ে কাজ করবেন তত রং আপনার সুন্দর ব্লেন্ডিং হবে। ঠিক আছে, না আপু এক্সাম নিব না, আমি এত প্যারা দিতে পছন্দ করি, নিজেও প্যারা নিতে পছন্দ করি না, কাউকে প্যারা দিতেও পছন্দ করি না। আজকে ক্লাসটা কিন্তু অনেকগুলো একসাথে কাজ শেখাচ্ছি। ঠিক আছে, একই তো ধরেন ইয়া কালার কাপড়ে কাজ কিভাবে করে, ঠিক আছে, মসলিনে বা সিল্ক কালার সিল্কের কাপড়ে ঠিক সেম প্রসেসে কাজ করে। রং অ্যাপ্লাই করার পরে দেখবেন যে রংটা ঠিকঠাক মতো কাপড়টাতে বসছে কিনা। আপনার যত তুলি ভিজা থাকবে বা পানি ইউজ একটু বেশি হবে তত দেখবেন খুব স্মুথ আকারে কাপড়টা রংটা বসবে। আদারওয়াইজ আপনার কাপড়টা দেখবেন একটু মানে একটু ফাঁকা ফাঁকা থাকবে, ভালো করে বসবে না, রঙের ছোপটা বোঝা যাবে। ঠিক আছে, তো এই পাশে একটু শুকাক, আমরা এটা দিয়ে দিই। এক পাশে হলুদ দিব। অনেক সময় এই কাপড়ে আবার বেশি রং পড়লে কি হয়, নিচে আবার রং ফোটা ফোটা পড়ে যায়। তো খেয়াল রাখবেন তুলিতে আবার অত পরিমাণে রং দিবেন না, আবার একদম হালকা করেও নিবেন না, মানে মোট কথা হচ্ছে তুলিটা ভিজানো অবস্থায় রাখবেন। ওকে, মানে এই সাইডটা আমি গাঢ় দিয়েছি না, তো আরেকটা পাতা তো আমাকে শো করতে হবে, তাই না? এই জন্য আমি এই পাশটা এটা আমি একটু হালকা করে দিলাম। দেন আমার তুলিটা কিন্তু ভিজা কম হয়ে গেছে, মানে শুকায় গেছে, দেন রং কিন্তু ভালো করে বসতেছে না, এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতেছে, তাই না? এই জন্য তুলিটা আমি আবার একটু ভিজিয়ে নিব, ভিজিয়ে তারপর আমি আবার একটু গাঢ় কালার রংটা দিব। শুকানোর পরে বাকি হাইলাইট গুলা করতে হবে। তো আমরা ধরেন এদিক দিয়ে আরো পাতা বের করি, কারণ এই পাতাটার ভিতর থেকে আমার একটা পাতা বের করতে হবে। ঠিক আছে, রং কিন্তু একটু ছড়াচ্ছে, এটা কোনো সমস্যা নাই। এটা যখন একটু শুকিয়ে যাবে, যখন আপনি হাইলাইট করবেন তখন অটো এটা আপনার ইয়ে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা এখান দিয়ে একটা বের করলাম, এখান দিয়ে একটা ছোট্ট কলি বের করতে পারি এই সাইড দিয়ে, ধরেন লাইক
ওই যে আমরা ফোল্ডিং পাতা দেখেছি না, ফোল্ডিং পাতার মতো। এটা এখানে হবে ডাল, তো ডালের জন্য আমরা এখানে গাঢ়টা নিয়ে নিই, একটু আঁকা বাঁকা করে দিব ডালটা। একটু গাঢ়টা দিয়ে এটা একটু ইয়ে করে নেবেন, হাইলাইট করে নেবেন, তাহলে দুইটার পার্থক্য বোঝা যাবে। এটা একটু শুকানোর পরে করবেন, নাহলে আবার পাশেরটার সাথে মিশে যাবে। আমার এই এখানে যে দুইটা পাতা আছে, এটাকে তো আমাকে শো করতে হবে, তাই না? এই জন্য একটা হালকা একটা গাঢ় করতে হবে, আমাকে এখানেও একটু দিতে হবে। এটা আমি একটু গাঢ় কালারটা দিয়েছি। দেখা যায় না? এবার কি দেখা যায়? এই যে, ঠিক আছে। আমরা তাহলে আরেকটু পাতা দিয়ে নিব। এই সাইডে আরো পাতা দিব। পাতা শেপটা দেখেছেন? তুলিটা ভিজিয়ে নিব। একটু হলুদ কালার দিয়ে নিব। মানে পাতা সবসময় একটু শেডিং দিয়ে করবেন, যে এরকম হালকা এক পাশে গাঢ় আরেক পাশে হালকা, এরকম করে করলে হয় কি আপনার দেখতে 3D লাগে, একদম 3D। তো ধরেন আমার এই সাইডটা গাঢ় না, আমি এই পাশটা একটু হালকা করে দিব। ধরেন এটা ভিতর দিয়ে একটা পাতা যাবে, এরকম শেপ করে। তারপরে এদিকে একটা ছোট্ট করে দিতে পারি পাতা। ঠিক আছে, তো এটাতে যে দিয়েছি এক পাশটা আমার গাঢ় রাখতে হবে।
ঠিক আছে, এই দুইটা পাতা বোঝা যায়। এই পাতাটার উপরে যে আরেকটা পাতা, আমি এই গাঢ় কালারটা দিয়েছি, এই যে এখানে অল্প করে একটু গাঢ় কালার মিক্স করেছি না, এই জন্য সবসময় কালার যখন মিক্স করবেন কয়েকটা শেডের কালার তৈরি করবেন, ঠিক আছে। ওকে, পাতাগুলো দিচ্ছি যে কারো কোনো সমস্যা হচ্ছে বুঝতে? তো আমি মেইনলি এখানে কিছু গুচ্ছ দিব, ফুল দিব, এখানে কিছু গুচ্ছ দিব। তো সেই জন্য আমি ওই যে জায়গাগুলোতে ফুল দিব ওই জায়গাগুলোতে একটু গুচ্ছ করে পাতা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আর দিব না পাতা। এখানে মনে হয় একটু দেওয়া যায়, ছোট্ট করে একটা দিয়ে দিই, মানে অর্ধেক পাতা যে বের হয়েছে সেটা। এখানে আবার একটু হাইলাইট করব। এবার এদিকে একটু করি। একটু মানে পাতার শেপ আনার জন্য এই যে এভাবে এরকম করবেন তুলিটা দিয়ে। আমি এই গাঢ় কালারটা দিয়ে এটার মাঝখানে আবার ইয়া করে দিচ্ছি।
এই তুলিটা দিয়ে কি করবেন জানেন, এতে শেপটা দিলেন না, এই যে এরকম ভাবে একটু দিয়ে দিবেন, তাইলে একটু মানে পাতার যে আলাদা একটা শেপ সেটা বোঝা যাবে। মানে ডার্ক কালারটা দিয়ে করবেন আর কি। আচ্ছা, কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কিন্তু একদম ডার্ক কালার যেটা করেছি সেটা দিয়ে কাজ করতেছি, ঠিক আছে? মাঝখানে এভাবে একটু দিয়ে একটু মোটা করে এভাবে একটা ইয়ে নেবেন। আপনারা কি পার্থক্যটা একটু বুঝতে পারতেছেন? শুকালে অবশ্য পুরোটা ভালো করে বোঝা যাবে। ওকে, এটা আমি মেইনলি একটা 3 পিসের জন্য করেছিলাম, তো হাতার ভিতরে ভাবছিলাম করব, তো এটা আমি অনেক আগে করেছিলাম ডিজাইনটা, বাট পরে আর করা হয় না দেখে এখন ভাবতেছি যে এটার মধ্যে একটা বেবি ফ্রগের ডিজাইন করা যায়। হ্যাঁ, এখন যে ডিজাইনটা করছি সেটা বেবি ফ্রগের জন্য আমি ডিজাইনটা করতেছি। তো আমার এটা শুকানোর পরে গিয়ে আমি অ্যাম্বোসটা দিব। আচ্ছা, আমরা এদিক দিয়ে বাকি এই সাইড গুলাতে একটু এখানে আরেকটু কলি দিয়ে নিই।
হলুদ, একটু হলুদ, একটু সবুজ মিলে এখানে একটা ঠিক আছে। একটু খেয়াল রাখবেন, আমরা যে লাইলন ফিক্সারটা দিয়েছি না, এটা তুলির মধ্যে কতটুকু মানে লাগতেছে সেটা খেয়াল রাখবেন। যদি শুধু ওই লাইলন ফিক্সারটা তুলির মধ্যে লাগে তখন কিন্তু আবার এই যে লাইলন ফিক্সারটা তুলির মধ্যে লেগে থাকলে, শুধু ওইটা লেগে থাকলে আবার কাপড়ে সেটা মিক্স হবে না, ঠিক আছে। তো রং যখন অ্যাপ্লাই করবেন তখন খুব ভালো করে কাপড়টা করে নেবেন, মানে রংটা ভালো করে নেড়ে নেবেন। এই যে আমার এখানে লাইলন ফিক্সারটা লেগেছে দেখে কাপড়টা কিন্তু একটু ফাঁকা ফাঁকা রয়ে গেছে। যাই হোক, এখানে একটু দিলাম। আমরা এই পাশে আরেকটা ঝোপ করব, ঠিক আছে। এই পাশে পাতাগুলো যে দিচ্ছি এটা কিন্তু অন্য কাপড়ে করতেছে, এখানে পানি মিক্স করে কাজ করতেছি আমরা। হ্যাঁ, কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? তা আমরা যদি এখান থেকে একটা শেড বের করি, এটা যখন শুকাবে তখন একদম ভালো হালকা হয়ে যাবে, ঠিক আছে। নিচে আর কিছু দেখা যাবে না। যদি আপনি পানিটা যদি বেশি ইউজ করেন সেক্ষেত্রে স্মুথ আকারে হবে, আর যদি কম ইউজ করেন সেক্ষেত্রে একটু মানে কাপড়ের যে ছিদ্রটা একটু ফাঁকা ফাঁকা থেকে যাবে। তো এই জন্য কি করবেন, একটু পানি ইউজ করবেন বেশি করে, খুব সুন্দর করে তুলিটা বারবার ভিজিয়ে তারপরে কাজ করবেন, দেখবেন যে ব্লেন্ডিংটা অনেক ভালো আসবে। আমি আর একটু দিয়ে দিই এখানে।
আমি এখন যেহেতু আমাদের কাছে বেশি সময় নেই, আমরা এটাকে হেয়ার ড্রায়ার দিয়ে আমি শুকাই দিব। হেয়ার ড্রায়ার দিয়ে শুকাইলে আবার সমস্যা কি, আপনার এই যে রঙে এই নর্মাল বাতাসে শুকালে আপনি যদি ফ্যান ছেড়ে দেন, আস্তে 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 প্রত্যেকটা সুতার বুননে যে রংটা লেগে থাকে খুব স্মুথলি শুকিয়ে যায়। কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে যখন শুকাই তখন কি হয়, একটু ফাঁকা ফাঁকা রংটা লেগে থাকে। তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু আমাকে এখন তাড়াতাড়ি শুকাইতে হবে, এই জন্য আমি কি করব, এগুলা হেয়ার ড্রায়ার দিয়ে এখন শুকিয়ে ফেলবো, ঠিক আছে। তো আমি এখানে একটু শেপ করে নিই, এই যে এখানে এই পাতাগুলো যেভাবে করেছি সেম একদম হালকা করে করব যাতে বোঝা না যায়। হ্যাঁ, আমরা এটার উপরে আবার আরেকটা দিব, সেই জন্য আমরা এত বেশি করে করব না, নাহলে আবার বোঝা যাবে না। আমি তুলিটা কিভাবে দিচ্ছি আপনারা সেটা একটু খেয়াল করেন। এবার ডালগুলো দিয়ে নিই। ধরেন এটা যদি আমরা হিসাব করি তাহলে এখান থেকে বের হচ্ছে এই ডালটা, এই পাতাটা গেছে এখান থেকে, এটা আসছে এখান থেকে। একটু হিসাব করে ডালগুলো দিবেন, ঠিক আছে। আপনারা কি ক্লাস এনজয় করতে পারতেছেন না? সবাই চুপচাপ দেখতেছি। সাথে আর একটু হলুদ দিয়ে এভাবে একটু শেডিং করে দিব। হ্যাঁ আপু, জর্জেট কাপড়ও সেম ভাবে কাজ হবে, তবে আমি কালকে একটু আপনাদের ক্লাসটা মেবি, কালকের যে ক্লাসটা সেটা মেবি নাও হতে পারে, কারণ আমার কাছে জর্জেট কাপড় নাই। কালকে আমি একটু মার্কেটে যাওয়ার কথা, মানে যদি আপনাদের জন্য জর্জেট কাপড় আনার প্ল্যান আছে, যদি আল্লাহর রহমতে পাই সেক্ষেত্রে হয়তো নেক্সট ক্লাসটা জর্জেট কাপড়ের উপর দেবো, ঠিক আছে। তো কালকে ক্লাসটা আমি আগে মার্কেট থেকে আসি, যদি সময় পাই ইনশাআল্লাহ আপনাদের কালকে ক্লাসটা নিব, আদারওয়াইজ আমি রবিবারে নিব। ওকে, আমি এখন এটাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে ফেলবো। একটু হেয়ার ড্রায়ারটা নিয়ে আসি। মাথা ঘোলানোর কিছু না, ইনশাআল্লাহ পারবেন, ঠিক আছে। এই যে এটার ওভারভিউ হচ্ছে এটা। শুকায় নেই, আমি লাইনটা অন্যদিকে তো।
এই যে শুকানো হয়ে গেছে। এখন এটার উপরে আমরা একটু ছোট ছোট ডালগুলো দিয়ে নিব। তো ছোট ডালগুলো দিতে হলে আমাকে এই সবুজ কালারটা আরো ডার্ক কালার করতে হবে, ঠিক আছে? এটা ডার্ক কালার করার জন্য আমরা এখানে একটু সবুজ অথবা ব্লু কালার অ্যাড করে নিই। আমি একটু ব্লু কালারই অ্যাড করব। এই যে পাতাগুলো অ্যাপ্লাই করলাম, কারো কোনো সমস্যা হয়েছে বুঝতে? আপনাদেরকে বারবার বলি যে আপনারা যখন ক্লাসটা করবেন তখন আপনারা আমি যে ক্লাসটা করিয়েছি সেটা ওপেন করে তারপর করবেন। তাহলে হবে কি, আমি যেভাবে দেখিয়েছি সেভাবে বারবার দেখে তারপর ক্লাসটা করলে আপনারা আইডিয়া পাবেন ভালো, ঠিক আছে? তো আমরা এটাকে একটু ডালপালা দিয়ে নিই। এই ডাটগুলা কিন্তু, এই শিরাগুলা কিন্তু আপনারা অবশ্যই চিকন তুলি দিয়ে দিবেন, মোটা তুলি দিয়ে দিবেন, এবং অবশ্যই শুকানোর পরে, ঠিক আছে?
এটা ট্রান্সপারেন্ট তো, এই জন্য আপনার অ্যাকচুয়ালি এটা বোঝা যাচ্ছে না। দিনের বেলা যখন এটা এখন আবার যখন ওয়াশ দিব অথবা দিনের বেলা ছবি দেখবো তখন আবার এটার আসল ইয়েটা বোঝা যাবে। ওকে, চলেন এখন ওয়াশ দিয়ে ফেলি। যদিও আর একটু পরে দিলে ভালো হবে। নিচে কাপড় দিয়ে দেখি কেমন হয়। এই যে দেখেন, হ্যাঁ এখানে আর একটু হলুদ, মানে হলুদের পরিমাণ একটু কম হয়েছে, তো এই জন্য একটু কেমন জানি মানে অতটা শো মনে হচ্ছে না। যদি এখানে আরেকটু হলুদ দিতাম, মানে ধরেন এখানে আরেকটু হলুদ হতো, এখানে আরেকটু হলুদ হতো, তাহলে আরো বেশি সুন্দর লাগতো। হ্যাঁ, তো হলুদের পরিমাণটা একটু কম হয়ে গেছে, নো প্রবলেম। বাট শেডিং তো আপনারা বুঝতে পেরেছেন, তাই না? আপনারা যখন মসলিন বা কাপড়ে কাজ করবেন তখন সাথে সাথে যেই রংটা দিবেন তখন যে কালারটা আসবে শুকানোর পরে কিন্তু সেম কালারটা থাকবে না, একটু হালকা হয়ে যাবে। তো সেই চিন্তা ভাবনা করে আপনারা রংটা করতে হবে। তা আমি এটা এই যে পরিষ্কার পানি নিয়েছি, ঠিক আছে, এই পরিষ্কার পানি দিয়ে এটাকে মুছে ফেলবো, এই ওয়াশ করব, ব্যাকগ্রাউন্ড ওয়াশটা করব। তো ব্যাকগ্রাউন্ড ওয়াশ করার জন্য আমি রাব্বি তুলি যেটা দিয়ে কাজ করছি সেটা দিয়েও করতে পারবেন, কিন্তু আমি এটা দিয়ে করব। ওই তুলিটা তো আমার মানে সবুজ কালার দিয়েছি, আপনারা ওইটা দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো পরিষ্কার পানি দিয়ে এই ব্যাকগ্রাউন্ড যে জায়গাটাতে আমি ওয়াশ করব, যদি একটু আগে মাত্র রংটা করেছি তো আরো পরে করলে ভালো হতো। এই খালি জায়গাগুলোতে আমি এখনো ওই রংটা শুকায় নাই ভালো করে। মানে এই যে এই পানিটা একটু বেশি পরিমাণের জায়গা আমি করে নেব, ঠিক আছে? একটু উপর থেকেই দেখাই। আমরা পাতার উপর দিয়ে দিব না, যে জায়গাটা খালি সেই জায়গাটা আমরা ভিজায় রাখবো। রংটা এখনো শুকায়নি, ঠিক আছে? আপনারা একটু পরে দিবেন ওয়াশ, আরো পরে দিবেন ওয়াশ।
ওকে, আপনারা এখন একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন যে আমি ওয়াশটা কিভাবে দিচ্ছি। আমি প্রথমে হলুদ কালার, এই যে এখানে যে কালারটা সেটা দিব, যদিও এটা হলুদ কালার ছিল না, একটু হালকা টিয়া কালার হয়ে গেছে, এটা দিব। ঠিক আছে, এটা আমরা কোথায় কোথায় দিব, এই যে একটু একটু জায়গা দিয়ে দিব। দেওয়া শেষ তো, এখন এটাকে ব্লেন্ডিং করব। তুলির মধ্যে পানি রেখে সুন্দর করে ব্লেন্ডিং করে ফেলবো। পাতার উপর দিয়ে যেতে না যায়, হ্যাঁ, যদিও কতটুকু যায় সমস্যা নেই। ওকে, আরো ভালোভাবে এবার সাইডটা ব্লেন্ডিং করব। এখন মোটামুটি মাঝখানে ব্লেন্ডিং শেষ তো, এবার তুলিটা ওয়াশ করে এই সাইডটা ব্লেন্ড করব, কারণ এইটার ফিনিশিংটা যাতে খুব স্মুথ আসে। ওকে, তুলিটা খুব ভালো করে ওয়াশ করব, ওয়াশ করে তারপরে এই যে দেখেন সাইডটা যাতে বোঝা না যায় যে এখানে ছোপ ছোপ আকার, অনেকে ওয়াশ করে দেখি যে ছোপ ছোপ আকার দেখা যায়। এই ফিনিশিংটা যদি আপনারা খুব ভালো করে দিতে পারেন তাহলে ওয়াশটা খুব ন্যাচারাল মনে হবে, খুব সুন্দর মনে হবে, একদম বোঝাই যাবে না এখানে যে আলাদা কোনো রং। ঠিক আছে, এবার আমরা আবার তুলিটাকে ধুবো, ধুয়ে এই যে এখানে নীল কালার আমরা দিয়েছিলাম না, সেই নীল কালারটা দিব। এটা দেওয়ার পরে দেখবেন কিভাবে সবুজ কালার হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা একটু রং কম হয়েছে মনে হচ্ছে। আর একটু নীল হবে এখানে, দাঁড়ান একটু, এটা আবার বেশি হালকা হয়ে যায় তো অত ভালো লাগবে না। আমি আরেকটু গাঢ় করে নিচ্ছি নীলটাকে। যে জায়গাটা খালি আছে এখনো ওই সেটটা থেকে আমরা একটু নীল কালার দিয়ে নিব। ঠিক আছে, পাতার উপর যাতে না পড়ে।
তো শেষ, এবার আমরা ব্লেন্ডিং করব। সেম তুলিতে পানি, এই তুলিটা ভালো করে ওয়াশ করে এবার ব্লেন্ডিংটা করে ফেলি। ওয়াশটা কি বুঝতে পেরেছেন? অনেকে আবার ওয়াশ নিয়ে খুব ভয় পান যে ওয়াশটা ভালো করে পারেন না। ওয়াশ নিয়ে কারো কোনো কনফিউশন আছে? যে আমাদের ওয়াশ শেষ, এখন এটাকে আমরা হেয়ার ড্রায়ার দিয়ে শুকাই ফেলবো। আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকাই নিয়ে আসি। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন যে হ্যাঁ আপু এই জিনিসটা বুঝি না। ওকে,
ওকে, আমাদের ওয়াশ তারপরে পাতা দেওয়া শেষ। এখন আমরা অ্যাম্বুশের কাজটা করব। আমরা অ্যাম্বুশ কি কি কালার নিব? অ্যাম্বুশ নিব সাদা, গোলাপি, লাল, রানী গোলাপি, মানে যে কয়টা কালার আমাদের লাগবে। যেহেতু মাধবীলতা আমরা করছি, তো মাধবীলতা করার জন্য আপনার যে যে কালারগুলো দরকার সেই কালারগুলো নেবেন। তা আমি আপনাদেরকে যেহেতু অ্যাম্বুশ মিক্স করে দেখিয়েছি, আজকে আর দেখাবো না। আর এখানে আমি যে মিক্স করে রেখে দিয়েছি সেইখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এখন দেখছেন ওয়াশ পেন্টিং এখানে কি কোনো ছুপ ছুপ দেখা যাচ্ছে? কোথাও কি কোনো ছুপ দেখা যাচ্ছে যে একটা শেষ সীমানা? অনেক সময় অনেকে ওয়াশ করেছে, একদম ছুপ ছুপ বোঝা যায়। এখানে কি কেউ বুঝতে পারতেছেন কোথাও ছুপ ছুপ দেখা যায়? যদি এই ওয়াশটা আমার ওইটা থেকে একটু হালকা হয়েছে, ওই পাশটা থেকে। এই যে আমার এই পাশটা দেখেন, এই যে এটার ওয়াশ ছিল এটা, আর এখন আমরা এটা করব। অ্যাম্বুশ যে নিয়েছি, এখানে আমরা এখন কালার মিক্সিং করব। সাদা থাকবে একটা অলরেডি, তো দেখি আমরা সাদাটা দিয়ে নিই আগে। হ্যাঁ, সাদাটা, আচ্ছা পিঙ্ক কালার লাগবে, লাল লাগবে। তো লালের জন্য আমরা লাল র কালার নিয়ে নিচ্ছি। আপনারা ওয়াশ সবসময় বড় বড় তুলি দিয়ে করবেন, তখন দেখবেন যে ইয়াটা ব্লেন্ডিংটা সুন্দর আসবে। ঠিক আছে? আর অ্যাম্বুশ সবসময় এই যে এরকম চিকন তুলি দিয়ে করবেন, ডিটেলিং করলেও এরকম চিকন তুলি দিয়ে করবেন। আমার একটু ডার্ক লাগবে, লাল, মানে খয়েরি কালার বা এরকম টাইপের লাগবে। তো সরাসরি শুধু লাল কালার দিলে কিন্তু একদম ফুল লাল র কালারটা আসে না, তার সাথে কি করতে হয়, একটু ইয়েলো কালার অ্যাড করতে হয়। একদম টকটকে লাল করতে হলে আমরা দেখেছি কি আপনার লালের সাথে একটু ইয়েলো কালার অ্যাড করতে হয়। তো আমি এখান থেকে একটু ইয়েলো কালার দিচ্ছি। ঠিক আছে? এই যে দেখেন খুব সুন্দর একটা লাল কালার চলে আসছে। আর একটু দেই। আপনারা দেখছেন আমি কিভাবে কালার মিক্সিং করি অ্যাম্বুশের সাথে। তো আমার আরো টকটকে লাল লাগবে, এই জন্য আমি আরেকটু রেড কালার দিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে কালার দিয়ে দিয়ে তারপর আপনারা যে কালারটা চান সেই কালারটা নিয়ে আসবেন।
ওকে, আমার আর লাগবে না, লাল হয়ে গেছে। কার কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? এখন লাগবে পিঙ্ক কালার। এই যে পিঙ্ক কালার, মানে মাধবীলতা মোটামুটি পিঙ্ক, তারপরে লাল, মেরুন এরকম টাইপের দিতে হয়, তাই না? তো পিঙ্ক কালার অর্ধেক করি আমি, এই পাশে একটু অল্প একটু করে দিই, পুরোটা করব না কারণ এখানে কিছু ইয়ে কালার রাখবো, সাদা রাখবো। তারপর করব ম্যাজেন্ডা কালার। আপনার যদি এভাবে রং আগে থেকে কিছু মিক্স করা থাকে, আপনার সাথে সাথে রং মিক্স করে কাজ করতে কোনো অসুবিধা হয় না। একটু হালকা তো আয়রন করার পরে কিন্তু এমবোস সবসময় গাঢ় থেকে একটু এক শেড হালকা হয়ে যায়। তো এই জন্য চেষ্টা করবেন আপনার যে শেডে এমবোস মানে চাইবেন তার থেকে একটু এক শেড ডার্ক কালার করে মিক্স করবেন, তাহলে এমবোস করার পরে মানে যেই একটু গাঢ় কালার করে করলে এমবোসটা আয়রন করার পরে আবার যে কালারটা আপনি চান সেই কালারটাই চলে আসবে। ওকে, আমাদের মিক্স করা শেষ, আমরা এবার দিয়ে ফেলি। প্রথমে সাদাটা দেই কারণ এখানে আমি কিছু ইয়া করিনি। পাঁচটা কলি, আমরা পাঁচটা কলি এঁকে নেই, এভাবে এভাবে তুলি, এভাবে একটু বেশি করে নিয়ে একবারে এভাবে চিকন করে এনে দিবেন। ওকে, তো আমার যেখানে যেখানে লাগবে আমার সাদাটা সেইবার সেভাবে দিয়ে দিই। আমি ওই অ্যাম্বুসটা এখনো আয়রন করিনি, ঠিক আছে? এই পাতলা কাপড়ের জন্য অ্যাম্বুসটা কিন্তু একটু ভারী করে মিক্স করবেন, বেশি এনকে বাইন্ডার মানে মোট কথা হচ্ছে পাতলা করবেন না, পাতলা করলে কিন্তু নিচের দিকে চলে যাবে। আমি এটা মোটামুটি ভারী, দেখেন কিরকম ঘনত্ব, তুলি থেকে পড়ে না, ঠিক আছে? এরকম ঘনত্ব আমি মিক্স করেছি। তুলিটা কাপড়ে বেশি লাগাবেন, আলতো করে দিবেন। ওকে, একটু কলি দিয়ে দিব, এই সাইড গুলাতে কলি দিব।
এখন এই দুইটা মিলে একটা শেড তৈরি করব। ধরেন আপনারা চেষ্টা করবেন তুলিতে মানে একবারে কাজ করে ফেলা যান। যদি এমনি খচর খচর করে কাজ করেন না, তখন কি হবে, এই এমবুশটা আপনার সুন্দর করে ফুলবে না এবং সুন্দর করে ফুলার পরে সুন্দর ফিনিশিং আসবে না। ঠিক আছে, আমি যেভাবে একটানে তুলিটা থেকে আমি এমবুশটা দিয়ে দিচ্ছি, ঠিক সেইভাবে আপনারা একটানে দিয়ে দিবেন। এই যে ক্লোজলি আমি দেখাচ্ছি কিরকম আমার এখানে কিন্তু খুব সুন্দর করে আমি উঁচা করে দিয়েছি, একটু ভারী করে দিয়েছি। তো ধরেন এখানে দিব, এই যেভাবে নিলাম। তো এই দেখেন একটু সাদা একটু পিঙ্ক মিলায়া এই যে এভাবে আলতো করে রাখবো, রেখে এই যে এভাবে ঘুরাই দিব। ওকে, অ্যাপ্লাই করার টেকনিক দেখেন। এবার এই কালারটা দিই, এই মাঝখানে দিব। ঠিক আছে, আপনারা কি বুঝতেছেন? কারো কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? এবার দিব লাল।
কোনো কোশ্চেন আছে? আমাদের এটা অ্যাম্বুশের লাস্ট ক্লাস। এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা অ্যাম্বুশ মিক্সিং নিয়ে, বা মানে মেইন কথা হচ্ছে অ্যাম্বুশটা কিভাবে মিক্স করে তুলি ধরার মানে টেকনিক, ঠিক আছে? ওকে, এখন এগুলোর মাঝখানে আমরা লাল কালার দিয়ে নিব। এখন এখান থেকে একটুখানি নিয়ে সবুজ কালার করব, ঠিক আছে? সবুজ কালার যেহেতু আমাদের এখানে রং আছে, আমি ওখান থেকে একটু সবুজ নিয়ে এটাকে সবুজ করতেছি। এই যে এটা কিন্তু অ্যাম্বুশ, ঠিক আছে? এই সবুজ কালারটা কিন্তু অ্যাম্বুশ। তো এই সবুজ কালারটা কি করব আমরা এখানে একটু ভারী করে এই সবগুলা ডাট দিয়ে দিব। ওকে, তো কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে বলেন। আজকে আমরা একটা অর্গানজা কাপড়ে কিভাবে কাজ করি সেটা দেখলাম, একটা ব্যাকগ্রাউন্ড ওয়াশ কিভাবে করি সেটা দেখলাম, এবং সেই সাথে অর্গানজা কাপড়ে কিভাবে অ্যাম্বুশ করতে হয় সেটাও আমরা দেখলাম, ঠিক আছে? দেখছেন শুকানোর পরে কিন্তু পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরকম করে আমি এখানে এই যে এখানে দিয়ে নিব, এখানে দিয়ে নিব, এখানে দিয়ে নিব, একটু একটু করে এরকম করে, ঠিক আছে? তো আমি আজকে আর আপনাকে এটা দেখাচ্ছি না, আর মেয়ে কান্না করতেছে, ও ঘুমাবে, বুঝছেন? এই জন্য আর বেশিক্ষণ ইয়ে করবো না। তো আপনারা বলেন এখন কারো কোনো সমস্যা আছে কিনা। আপনারা সবসময় কি করবেন, অ্যাম্বুশটা মাস্ট 24 ঘন্টা শুকানোর পরে তারপর আয়রন করবেন। আর যদি তাড়াহুড়া থাকে সেক্ষেত্রে আপনারা ভালোভাবে শুকানোর পরে মিনিমাম 8 ঘন্টার মধ্যে শুকায় ফেলবেন। আর বৃষ্টির দিনে কিন্তু অ্যাম্বুশ শুকাতে চায় না, তখন কি করবেন, রুমে একটা ফ্যান ছেড়ে আপনারা অ্যাম্বুশটা শুকায় ফেলবেন। শুকায় ফেলে হাত দিয়ে দেখবেন যে আঠালোভাবে লাগে কিনা। যদি দেখেন না একদম ঠিকঠাক মতো শুকিয়ে গেছে, তখন আর সমস্যা নেই, আপনারা ইয়ে করতে পারেন, আয়রন করতে পারেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাইডে দিয়ে আয়রন করতে পারেন। তো কারো কোনো কোশ্চেন থাকলে লিখতে পারেন, আমি অ্যান্সার দিব।
আপনাদের মোটামুটি ধরেন যা যা দেখানোর আমি প্রত্যেকটা ব্যাচেই সেম কাজ করি, সেম ভাবেই দেখাই। আমার লাস্ট ব্যাচে ছিল এই অংশটা, কিন্তু লাস্ট ব্যাচে ক্লাসে দেখানো ছিল, তো এখন এই অংশটা আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, তো প্রসেসিং সব জায়গাতে সেম, মাঝে মধ্যে হয়তো ফুলের ধরনটা একটু চেঞ্জ করি। তো আমি আপনাদেরকে কি জন্য বলে, কালকে ক্লাসে যদি না নিতে পারি তাহলে তো বলবো ইনশাল্লাহ, রবিবারে হয়তো দেখাতে পারি। তখন আপনাদেরকে আমি একটা কাপড়ে কাজ করে দেখাবো, জর্জেট কাপড়ে প্ল্যান করেছি, কারণ জর্জেট কাপড়টা আমার নাই, জর্জেট কাপড়ে করার প্ল্যান আছে। তো ওটাতে যদি করি, তারপর মাঝখান দিয়ে আমি আপনাদেরকে ওই যে পানির ফোঁটা, ছোট ছোট কিছু লাস্ট ক্লাসে যেমন ছোট ছোট পানির ফোঁটা, তারপর শেডিং, বিভিন্ন রকমের পাতা কিভাবে করে, তো ছোট ছোট যে জিনিসগুলো বাকি থাকবে, হ্যাঁ, ওগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আমি প্রত্যেকটা ক্লাসে যেহেতু একটা থিম আকারে আপনাদেরকে দেখাই, সেই জন্য হয় কি অনেক কিছু বাদ পড়ে যায়, আবার অনেক কিছু একসাথে দেখানো হয়। তো এই জন্য আপনারা একটু লিস্ট করবেন যে আপনাদের আর কি কি জিনিসে ডাউট আছে, তো ওইটা আমাকে একটু লিস্ট করে আমার মেসেঞ্জারে দিবেন। যেমন পানির ফোঁটা দেখানোর প্ল্যান আমার আছে, ঠিক আছে, ওটা দেখাবো ইনশাল্লাহ। ওটা বড় করে পাতা পদ্ম আকার আবার প্ল্যান আছে, এই কাপড়ে দেখে একটা পদ্ম আঁকবো, ঠিক আছে, তো তখন দেখাবো ইনশাল্লাহ। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমাকে থাকলে বলেন, আর না থাকলে আজকের জন্য এখানে ক্লাসটা আজকে শেষ করছি। আপনারা আমাকে হোমওয়ার্ক কিভাবে দিবেন, যেমন ধরেন আমি এই জিনিসটা কিন্তু ভাবছি যে একটা লেহেঙ্গা বানাবো ছোট বেবির, চাইলে আপনারা এরকম ফ্রগের নিচে কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিয়ে এভাবে ফুল করে অ্যাম্বুশ করে আপনারা কিন্তু ফ্রক বানাতে পারেন। তো আমি যেহেতু এটা আমার ক্লাসের জন্য করেছি, সো এখানে আমি আর এটা কোনো কাস্টমারের জন্য করতেছি না, আমি আমার মতো করে আমার মেয়ের জন্য একটা লেহেঙ্গা বানাবো। লেহেঙ্গা বলতে ওরকম একদম হাইফাই লেহেঙ্গা না, জাস্ট কুচি করে এটা লেহেঙ্গা সিস্টেম করব, দেখি কিরকম লাগে আর কি। কারণ এই কাপড়গুলো না একটু ফলস দিতে হয় নিচে, বাচ্চাদের জন্য একটু ঝামেলা হয়, আবার 3টা ফলস দাও। তো লেহেঙ্গা করলে সুবিধা কি, আপনার কোমরে বা পেটে খসখসে লাগে না। যতই আমি কটন ফলস দিই একটু গায়ে লাগে, আর গরম গরম বাচ্চাদেরকে একটু সহ্য করতে একটু অসুবিধা হয়, সেই জন্য চেষ্টা করি যে নিচে কটন ফলস দেওয়ার জন্য। এটা অর্গানজা কাপড়, এই কাপড়টা আমি আপনার ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে এনেছিলাম, 260 না কত যেন পড়েছিল অনেক আগে, কিন্তু এটা এখন আর পাচ্ছি না। মেবি 2-3টা কালার আমার কাছে আছে। তো আপনারা ঢাকা নিউ মার্কেট গাউসিয়াতে সেম টু সেম এটা পাবেন না, বাট এটার বাংলা ভার্সনটা পাবেন। ওখানে অনেক দামাদামি করে আনতে হয়, 100 টাকা থেকে শুরু করে, 100 টাকা না সরি 120 থেকে 30 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত। তো 200 টাকা না, বাংলা যেটা সেটা কিন্তু 200 টাকা না, 150 টাকার মধ্যে মেবি আপনারা আনতে পারবেন। ওইটা আপনাদেরকে দামাদামি করে আনতে হবে, ঠিক আছে। তো ওইটা আপনারা মার্কেট যদি যান কেউ, ঢাকা নিউ মার্কেট গাউসিয়াতে যেখানে গজ কাপড়গুলো পাওয়া যায়, ওখানে আসলে অনেক ভ্যারাইটিস কাপড় পাওয়া যায় অনেক। তো আমি যেহেতু এত ভ্যারাইটিস কাপড় রাখি না, এই জন্য আর খোঁজা হয় না, ঠিক আছে। তবে আমি একটা শিফন জর্জেট খুঁজতেছি, একটা কাপড় পেয়েছিলাম বিস্কস জর্জেট, সেটা আমার কাছে ওনারা 350 টাকা করে গজ চায় খুচরা। তো এটা দেখি, এটা আবার গিয়ে আনার ট্রাই করব যদি পাই। জর্জেট কাপড়ে কাজ করা হয়নি, তো জর্জেট কাপড়ে কাজ করব। আর আপনারা যদি পিওর মসলিন আনতে চান, পিওর মসলিন অনেকে অনলাইনে সেল করে 3000 টাকা থেকে শুরু করে 8-9 হাজার টাকারও আছে, মানে বিভিন্ন ভ্যারাইটিস আছে মসলিনের মধ্যে। তো মসলিনও আমার আনা হয়নি,
ভাবছি যে মসলিন আনবো, কিন্তু অনেক কস্টলি তো, এই জন্য আর আনা হয় না। আর ওরকম ভাবে কাস্টমার না পেলে কিন্তু আসলে এত দাম দিয়ে কাপড় এনে কাজ করা যায় না। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যখন কাজ করবেন আপনারা অল্প লাভের জন্য আপনারা একদম কম দামে কাপড় কখনোই সেল করবেন না। আপনি মার্কেটটাকে বজায় রেখে আপনি যদি বাজারটাকে ঠিক রাখতে চান, আপনি ধরেন একটা শাড়ি আপনার দাম আপনি সেল করতে হবে 5,000 টাকা। এখন আপনি যদি মনে করেন যে না আমি 2,000 টাকা দিলে আমার এই 500 টাকা লাভ হলেই আমার অনেক, তাই না? 1,500 টাকা ইনভেস্ট করে আপনি 500 টাকা লাভ করলেই আপনার এনাফ। আপনি যদি 2,000 টাকা সেল করে ফেলেন 5,000 টাকার শাড়ি, তাহলে কিন্তু বাজার একদম নষ্ট হয়ে যাবে। তখন আপনি পরবর্তীতে আপনার প্রোডাক্টের মান ধরে রাখতে পারবেন না। এই জন্য কখনোই আপনার প্রত্যেকটা প্রোডাক্টের দাম ফিক্সড রাখবেন এবং মিনিমাল একটা প্রাইসের মধ্যে রেখে দিবেন, বেশিও না আবার একদম কমও না, যেটা আপনার পোষাবে। পোষানো বলতে আপনার 1500 টাকা খরচ হয়েছে, আপনার মাত্র 500 টাকা লাভ না, আপনি এখানে 1500 টাকা খরচ হয়েছে, আরো 1,000 টাকা বাড়ায় তারপর আপনি দাম বলতে হবে, ঠিক আছে? আপনার এই যে মজুরি, রং, কাপড়, মানে সবকিছু, তারপরে এখানে কুরিয়ারের জন্য কুরিয়ার পলি কিন্তু ধরেন, তারপরে আবার ওখানে অনেক কিছু আছে, শপিং ব্যাগ, হ্যাঁ, পলি, কুরিয়ার পলি, তারপরে ডেলিভারি চার্জ, মানে অনেক চার্জ আছে। তো সব কিছু আপনারা একটা নোট ডাউন করবেন খাতায়, যে এই একটা প্রোডাক্টের জন্য আপনার কত টাকা খরচ হয়েছে। যদি 1,000 টাকা খরচ হয়, আপনি দাম চাবেন 2,000 টাকা, ঠিক আছে? সেখান থেকে হয়তো আপনি 200 টাকা মার্জিন করতে পারেন। ওকে, 1,000 টাকা খরচ হলে মিনিমাম 1700-1800 টাকা আপনি দাম চাইবেন। আপনি 1,000 টাকা খরচ হলো, আপনি 1200-1300 টাকা আপনি দাম বললেন, তাহলে কিন্তু হবে না, তাহলে একদম মার্কেট একদম নিচে নেমে যাবে। অনেকে আছে এরকম, মসলিন শাড়ি 3,000 টাকা আপনার মসলিন শাড়ি এক কালার গুলো কিনতে পাওয়া যায়। ওনারা কি করে, এই আর 1,000 টাকা বাড়ায় সেটা সেল করে দেয়। ওরা মনে করে যে আরে 1,000 টাকা তো লাভ আমার, আসলে কিন্তু এটা একদম বোকামি করতেছে। 3,000-4,000 টাকা করে সেল করতেছে। আপনার যেটা পিওর মসলিন শাড়ি আপনি 3-4,000 টাকা দিয়ে কিনেন, আপনাকে এটা ডাবল দাম চাইতে হবে। ডাবল কেন? শুধু শাড়ির দাম যদি 3-4,000 টাকা হয়, তাহলে আপনার এখানে রং আছে, আপনার মজুরি আছে, আপনার কুরিয়ার খরচ আছে, অনেক কিছু আছে। একটা শাড়ি করতে মিনিমাম আপনার 2-3 দিন লাগে। একদিনে কোনগুলা করে, যে আবল তাবল শাড়িগুলা করে ওগুলা দেখবেন, বাট ভালো ফিনিশিং আনতে আপনাকে অবশ্যই একটা শাড়ি 2 থেকে 3 দিন মিনিমাম লাগবে। আমার তো আরো সময় লাগে, বাট আমি তো যেহেতু শুধু যে এই হ্যান্ড পেন্টিং করি তা কিন্তু না। হ্যাঁ, এখন আমি যেরকম শুধু আপনাদেরকে ক্লাস করাচ্ছি আর অন্য কোনো কাজ করতেছি না, আমার অনেকগুলো অর্ডার জমে আছে, বাট আমি ওদের কাছ থেকে টাইম চেয়েছি, কারণ আমার ছেলের এই বছরই লাস্ট একটা ভালো স্কুলে ভর্তি করাতে হবে। তো ওকে একটা প্রিপারেশন নেওয়াচ্ছি, কারণ ও আমাকে ছাড়া পড়তে বসে না। তো ওকে তো আলাদা একটা সময় দিতে হয়। তো ওই সময়টা দিতে গিয়ে কি হয়, আমি এইদিকে কাজটা মনোযোগ দিতে পারতেছি না। বাট ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা আসবো তাড়াতাড়ি। তো আপনাদেরকে শুধু আপনাদের ক্লাসগুলো যাতে আমি টাইম টু টাইম নিতে পারি, সেই জন্য আসলে আপনাদের ক্লাসগুলো নেয়া। তো জানি না আপনাদেরকে আমি কতটুকু শেখাতে পারছি, বাট আমার পক্ষ থেকে আমি ট্রাই করতেছি যাতে আপনারা ঠিকঠাক মতো শিখেন। ঠিক আছে আপুরা? তো কারো কোনো যদি কোয়েরিজ থাকে আমাকে অবশ্যই বলবেন, মেসেঞ্জার গ্রুপে বলবেন অথবা ফোন করে বলবেন, কোনো সমস্যা নেই। মেসেঞ্জার গ্রুপে বললে হয় কি, একজন একটা প্রবলেম ফেস করলে সেটার অ্যান্সার যদি আমি গ্রুপে দেই, সেক্ষেত্রে সবাই পেয়ে যায়। এই জন্য ওই মেসেঞ্জার গ্রুপের কথাই আমি বলি যে আপনারা সবসময় মেসেঞ্জার গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। কালকের ক্লাসটা আমি অবশ্যই পরবর্তীতে জানিয়ে দিব যে কখন নিব। মনে হয় না আমি কালকে নিতে পারবো, তারপরও আমি যদি নিতে পারি, বিকালের মধ্যে বাসায় আসতে পারি, তখন আমি আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।